হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাসের সেকেন্ড ইউনিট অর্থাৎ মানব ভূগোলের সেকেন্ড ইউনিটে জনবসতি বা সেটেলমেন্ট সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে, সেই জনবসতির ওপরে যে সমস্ত ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, অর্থাৎ থার্ড ইউনিটটা তো তোমাদের মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। তো সেই পরীক্ষার প্রশ্নপত্রের ধরন অনুসারে কিন্তু আমি প্রশ্ন উত্তর এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তাহলে প্রথমে বসতি, বিবর্তন, উপাদান এবং নিয়ন্ত্রণ এবং গঠন, এই সাব চ্যাপ্টারটার উপরে যে সমস্ত প্রশ্নগুলো হবে। প্রাচীনকালে গ্রিকরা পৃথিবীর বসবাসযোগ্য অংশকে যে নামে অভিহিত করেছিলেন সেটা হচ্ছে একুমেন। হ্যাঁ, প্রাচীনকালে গ্রিকরা পৃথিবীর বসতিহীন অঞ্চলকে যে নামে অভিহিত করেছিলেন সেটা হচ্ছে নন একুমেন। অসংগঠিত বসতি লক্ষ্য করা যায় আজ থেকে প্রায় 50,000 বছর আগে। গ্রামের গঠন সুস্পষ্ট হয়ে ওঠে আজ থেকে প্রায় 10,000 বছর আগে। নেক্সট হচ্ছে পৌরবসতির প্রাথমিক পর্ব লক্ষ্য করা যায় আজ থেকে প্রায় 5,000 বছর আগে। জনবসতি স্থাপনের আদর্শ জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। জনবসতির বিবর্তন সম্পর্কে আলোকপাত করেন যে ভৌগোলিক, উনি হচ্ছেন তোমার ডেক্সিয়াডিস। রাস্তার ধারে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ, 2-4টি ঘর নিয়ে গড়ে ওঠা ক্ষুদ্রাকৃতি বসতি যেটা নামে পরিচিত সেটা হচ্ছে তোমার সড়ক বসতি। জনবসতির ধরন এবং বিন্যাসের ওপরে যে প্রশ্নগুলো হবে হচ্ছে মধ্য কলকাতা অঞ্চলে যে ধরনের জনবসতি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি। একটি বাড়ি থেকে অন্য বাড়িটি অনেকটা দূরে দূরে অবস্থান করলে যে ধরনের জনবসতি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি। দাবার ছকের মতো বিন্যাস যে ধরনের জনবসতিতে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে রৈখিক জনবসতি। কেন্দ্রীয় বাণিজ্য এলাকা অঞ্চলটি পৌরবসতির যে মতবাদকে অনুসরণ করে সেটা হচ্ছে তোমার এককেন্দ্রিক মতবাদ, বহুকেন্দ্রিক মতবাদ, দুটোই। হ্যাঁ, বৃত্তকলা মতবাদটা কিন্তু নয়। এই দুটো মতবাদকে করেই কিন্তু সিবিডি এলাকাটা আমার মতবাদের সঙ্গে যুক্ত। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গ্রামীণ বসতির, এবার দেখো গ্রামীণ বসতির ওপরে যে প্রশ্নগুলো হবে হচ্ছে গ্রামীণ বসতির সর্বনিম্ন প্রশাসনিক এলাকা হচ্ছে মৌজা বা এবার দেখো গ্রামীণ বসতির অধিকাংশ বসতি যে ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী। হ্যামলেট শব্দটি প্রথম ব্যবহার করেন ক্রিস্টোলার। হ্যাঁ, জনবসতির আকার সম্পর্কিত সর্বপ্রথম মতবাদ প্রকাশ করেন থমসন। গ্রামীণ জনবসতির বন্টনগত বৈশিষ্ট্য নির্ধারণ করা হয় যে পদ্ধতিতে সেটা হচ্ছে নিয়ারেস্ট নেবারহুড অ্যানালিসিস। তারপরে দেখো অধিবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সংযোগ বেশি হয় যে ধরনের বসতিতে সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি। জমির সর্বোত্তম ব্যবহার লক্ষ্য করা যায় যে ধরনের বসতির ক্ষেত্রে সেটা হচ্ছে রৈখিক জনবসতি। যে ধরনের বসতির ক্ষেত্রে অধিবাসীদের নিরাপত্তার অভাব দেখা যায় সেটা হচ্ছে তোমার বিক্ষিপ্ত জনবসতি। বৃহৎ আকার রৈখিক জনবসতি যে প্যাটার্ন নামে পরিচিত সেটা হচ্ছে স্টিং প্যাটার্ন। জলাশয় কেন্দ্রিক গ্রামীণ জনবসতির আকৃতি যে ধরনের হয় সেটা হচ্ছে এল আকৃতির। প্রধান রাস্তা ও একাধিক অপ্রধান রাস্তার সংযোগস্থলে যে ধরনের জনবসতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তোমার হেরিংবোন প্যাটার্ন। সড়ক পথের ধারে যে ধরনের জনবসতি লক্ষ্য করা যায় রৈখিক জনবসতি। পার্বত্য অঞ্চলের খাড়া ঢালে সমোন্নতি রেখা বরাবর যে ধরনের বসতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তোমার ঝুলন্ত গোষ্ঠীবদ্ধ। ভারতের গ্রামীণ বসতির বিন্যাস সম্পর্কে প্রথম বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করেন তোমার আর.এল. সিং। নেক্সট দেখো অশ্বক্ষুরাকৃতির হ্রদের সীমানা বরাবর যে ধরনের গ্রামীণ জনবসতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অর্ধবৃত্তাকার। রৈখিক জনবসতি লক্ষ্য করা যায় যে অঞ্চলে সেটা হচ্ছে নদী তীরবর্তী অঞ্চল। প্রতিকূল জলবায়ু ও দুর্যোগ পার্বত্য অঞ্চলে যে ধরনের জনবসতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। নেক্সট হচ্ছে গোষ্ঠীবদ্ধ গ্রামীণ জনবসতি গড়ে ওঠার আদর্শ ভূমিরূপ হলো সমভূমি। নদী তীরবর্তী অঞ্চলে খেয়া পারকে কেন্দ্র করে যে ধরনের জনবসতি গড়ে ওঠে সেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি। এবার দেখো পৌরবসতি বা শহরের ওপরে কোন কোন ছোট প্রশ্নগুলো মোটামুটি হতে পারে। আরবান শব্দটি নিম্নলিখিত যে লাটিন শব্দ থেকে হয়েছে সেটা হচ্ছে তোমার আরবানাস। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কতজন? 5,000। তারপরে ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জন। আইসল্যান্ডের পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা হচ্ছে তোমার 300 জন। যুক্তরাষ্ট্রের পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা 2,500 জন। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের মোট শহরের সংখ্যা ছিল 7,935টি। ভারতে আদমশুমারি 1991 জনগণনা অনুসারে ক্লাস 1 টাউনকে পুনরায় কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়েছে 5টি। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতে মোট ট্যুরিস্ট স্ট্যাটুচারি শহরের সংখ্যা হচ্ছে 4,041টি। 2011 জনগণনা অনুসারে ভারতের মোট সেন্সাস শহরের সংখ্যা হচ্ছে 3,894টি। 1 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরগুলি যে নামে পরিচিত সেটা হচ্ছে নগর। মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন গটম্যান।
কনারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গ্যাডেস। বিস্পদের দুর্গের চারপাশে নতুন শহর গড়ে উঠতে লক্ষ্য করা যায় মধ্যযুগে। নিম্নলিখিত শহরগুলি যেটি উষ্ণ প্রস্রবণ কেন্দ্রিক সেটা হচ্ছে বক্রেশ্বর, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, বীরভূম জেলা, বক্রেশ্বর। তারপর থেকে ভারতের একটি সাংস্কৃতিক শহর হচ্ছে শান্তিনিকেতন, এটাও বীরভূম জেলায় অবস্থিত, পশ্চিমবঙ্গের। তারপর দেখো পৌর বসতির গঠন সম্পর্কিত এককেন্দ্রিক মতবাদ হচ্ছে বার্জেস। সিবিডি এর পুরো কথা হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এককেন্দ্রিক মতবাদ অনুসারে যে দুটি বলয়ের মধ্যে সমুজ বলয় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বর। এককেন্দ্রিক মতবাদ অনুসারে কম্পিউটার বলয় শহরের যে অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে প্রান্তসীমায়। পৌরবসতির গঠন সম্পর্কিত বৃত্তকলা মতবাদটি প্রকাশ করেন হোয়েট এবং ডেভি। পৌরবসতির গঠন সম্পর্কিত বহুকেন্দ্রিক মতবাদটি প্রকাশ করেন হ্যারিস এবং উলম্যান। উমল্যান্ড শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যালিক্স। নগর সভ্যতার শুরুর পর্যায় যে নামে পরিচিত সেটা হচ্ছে তোমার ইওপলিস। নগর সভ্যতার বিনাশকালীন পর্যায় যে নামে পরিচিত সেটা হচ্ছে নেক্রোপলিস। মেট্রোপলিস শব্দের অর্থ হচ্ছে মূল নগরী। তারপরে বারবান শব্দটি প্রথম ব্যবহার করেন তোমার গ্যালপিন। গির্জা শাসিত আর্চ বিশপ বা ক্যাথিড্রাল বিশিষ্ট শহর যে নামে পরিচিত সেটা হচ্ছে তোমার প্রাইমেট সিটি। ভৌগোলিক ম্যাককেঞ্জি যে বিষয়ের উপর অধিক গুরুত্ব দিয়ে শহরের শ্রেণীবিন্যাস করেন সেটা হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। নেক্সট দেখা হচ্ছে একটি কাগজ শিল্পকেন্দ্রিক শহর হচ্ছে অটারিও। নেক্সট হচ্ছে চারিদিকে প্রাচীর বা পরিখা বেষ্টিত শহরগুলি সাধারণত যে নামে পরিচিত সেটা হচ্ছে প্রতিরক্ষা শহর। ভুতুরে শহর ধারণাটি যে ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত সেটা হচ্ছে খনিজ উত্তোলন। তারপরে দেখো পশ্চিমবঙ্গের একটি স্পা শহর হচ্ছে তোমার বক্রেশ্বর। এরপর দেখো গ্রামীণ এবং পৌরবসতির সমস্যার উপরে কিছু ছোট প্রশ্ন হচ্ছে। গ্রামীণ বসতির একটি সামাজিক সমস্যা হচ্ছে শিক্ষার সীমিত সুযোগ। গ্রামীণ অঞ্চলের একটি সমস্যা হলো ব্রেন ড্রেন, অর্থাৎ শিক্ষিত ছেলেরা বাইরে বেরিয়ে যাওয়াটা হচ্ছে ব্রেন ড্রেন। পৌর জনবসতির সঙ্গে সম্পর্কযুক্ত নয় যেটি সেটা হচ্ছে সীমিত পরিবহন পরিষেবা। পৌরবসতির একটি পরিকাঠামোগত সমস্যা হচ্ছে জলের অভাব। পৌর জনবসতির অধিবাসীদের বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত নয় যেটি সেটা হচ্ছে তোমার যানজট। এবার দেখো শূন্যস্থান পূরণ যেটা বলছে, নদীর সংযমস্থলে ড্যাশ ধরনের জনবসতি গড়ে ওঠে, গোষ্ঠীবদ্ধ জনবসতি। তারপর দেখো বনভূমির প্রান্তদেশীয় এলাকার ড্যাশ ধরনের জনবসতি গড়ে ওঠে, বিক্ষিপ্ত জনবসতি। ভারতীয় আদমশুমারি অনুসারে প্রতি বর্গ কিমিতে লোকের সংখ্যা ড্যাশ জনের কম হলে তাকে গ্রাম বলে, 400 জনের। শহরের কেন্দ্রের ব্যবসা বাণিজ্য প্রবণ অঞ্চলকে ড্যাশ বলা হয়, সিবিডি। ক্যান্টনমেন্ট কথাটি ড্যাশ ধরনের শহরের সঙ্গে সম্পর্কযুক্ত, সামরিক শহর, প্রতিরক্ষা শহরের সঙ্গে। এবার দেখো বাক্যের পুনর্বিন্যাস করো, অর্থাৎ পরপর সাজাতে বলছে যে মানুষের সাংস্কৃতিক চাহিদা এবং পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের বসতির বিবর্তনের সঠিক ক্রম নির্ধারণ করো। প্রথমে হবে 1 নাম্বার গুহা, তারপর হবে 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার মাটির কুঁড়েঘর নির্মাণ, তারপরে 4 নাম্বার যেটা আছে এটা 3 নাম্বার ইটের বাড়ি নির্মাণ, আর সবশেষে আছে তোমার 5 নাম্বার আধুনিক বিলাসবহুল অট্টালিকা। এরপর দেখো আয়তনের ভিত্তিতে জনবসতির সঠিক ক্রমটি নির্মাণ। প্রথমে এটা হবে হ্যামলেটটা হচ্ছে 1 নাম্বার, তারপরে 4 নাম্বার যেটা গ্রাম এটা হবে 2 নাম্বার, 3 নাম্বার যেটা এটা হবে তোমার 3 নাম্বার শহরটা, আর সব শেষে আছে নগর 4 নাম্বার। এরপর দেখো গ্রামীণ বসতির বিকাশের সঠিক ক্রমটি নির্বাচন করো। প্রথমে যেটা হবে সেটা 1 নাম্বার স্বয়ং সম্পূর্ণ গ্রামের অবস্থান, তারপরে আছে 3 নাম্বার যেটা আছে এটা হবে 2 নাম্বার, অর্থাৎ একটি বৈশিষ্ট্যের নিরিখে গ্রামগুলি কেন্দ্রীয় স্থানে পরিণত হয়। তারপরে এটা হবে তোমার 3 নাম্বার যেটা 2 নাম্বারে আছে, অর্থাৎ গ্রামের কেন্দ্র অঞ্চলে ভূমির ব্যবহারের প্রকৃতি এবং জীবিকার সংস্থানগত পরিবর্তন ঘটে। আর সবশেষে হবে তোমার 1 নাম্বার, সবশেষে যেটা হবে সেটা হচ্ছে 4 নাম্বার, এটা হবে তোমার 5 নাম্বার, বলছে অঞ্চলটি ক্রমে শহরের প্রান্তবর্তী অঞ্চলে পরিণত হয়। এবার দেখো এখানে সত্য মিথ্যা বলতে হবে। নিম্নের গঙ্গা সমভূমি অঞ্চলে গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যায়, এটা কিন্তু সত্য। হলদিয়া খনিজ শহর হিসাবে বিখ্যাত, না এটা মিথ্যা, এটা তোমার বন্দর কেন্দ্রিক শহর। জলাশয়কে কেন্দ্র করে আয়তনকার জনবসতি গড়ে ওঠে, এটাও কিন্তু মিথ্যা, জলাশয়কে কেন্দ্র করে বিক্ষিপ্ত বসতি। তারপরে গ্রামীণ জনবসতির অধিকাংশ মানুষ তোমার অকৃষিকাজে যুক্ত, এটা কিন্তু গ্রামীণ জনবসতির অধিকাংশ মানুষ অকৃষিকাজে যুক্ত, না মিথ্যা, কৃষিকাজে যুক্ত। এরপর দেখো 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট মহানগরকে মেগা সিটি বলা হয়, সত্য। তারপর আছে দেখো পার্বত্য অঞ্চলে গোষ্ঠীবদ্ধ জনবসতি লক্ষ্য করা যায়, এটা মিথ্যা। তারপরে রাস্তার ধারে রৈখিক জনবসতি লক্ষ্য করা যায়, এটা সত্য। তারপরে ভারতে
আদমশুমারি অনুযায়ী পৌর বসতিকে 8টি ভাগে ভাগ করা যায়, এটা মিথ্যা। এবার দেখো শান্তিনিকেতন একটা সাংস্কৃতিক শহর, ঠিক। ব্যারাকপুর একটা প্রশাসনিক শহর, এটা মিথ্যা। তারপরে দেখো আছে অনুকূল প্রাকৃতিক এবং আর্থসামাজিক পরিবেশে গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যায়, এটা সত্য। তারপর দেখো নগর বসতির প্রাথমিক বিকাশকে পালস বলে, এটা তোমার মিথ্যা, ঠিক আছে। এরপর দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে এটা কোন প্রকৃতির জনবসতিকে নির্ধারণ করছে, টি আকৃতির বসতি, দেখতে পাচ্ছ এটা টি আছে। তারপরে এটা যেটা আছে, এই যে এখানে যে জনবসতিটা আছে এটা তোমার ফাঁকা চতুষ্কাকার বসতিকে নির্দেশ করছে। এরপর দেখো এখানে এই যে ফাঁকা জায়গাতে কি বসবে, অর্থাৎ এই যে জনবসতিগুলো আছে গোষ্ঠীবদ্ধ জনবসতি, প্রায় গোষ্ঠী জনবসতি, বিচ্ছিন্ন জনবসতি, বিক্ষিপ্ত জনবসতি, এগুলো তোমার গ্রামীণ বসতির ধরনের মধ্যে পড়ছে। এরপর দেখো এখানে তোমার সুনিয়ন্ত্রিত রাস্তাঘাট, অট্টালিকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদন ক্ষেত্র, এটা তোমার বাহ্যিক সংজ্ঞা। এটা তোমার শহরের একটা বাহ্যিক সংজ্ঞাকে নির্দেশ করছে। এটা দেখো পৌর বসতির সমস্যা, দক্ষ শ্রমিকের অভাব, বায়ু দূষণ, সামাজিক বিচ্ছিন্নতা, সংক্রমণ রোগ। এখানে কি দক্ষ চিত্রে বর্ণিত যে সমস্যাটি পৌর বসতির সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এটা হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব, বাকিগুলো সবই কিন্তু সম্পর্কযুক্ত। এবার দেখো স্তম্ভ মেলাতে বলছে 1 নম্বর যেটা আছে পৌর বসতির উত্তরণ পর্ব, এটা কোনটা হবে? 4 নম্বর শুষ্ক বিন্দু বসতি, অর্থাৎ জলাশয়ের ধারে গড়ে ওঠা বসতি। 2 নম্বর গ্রামীণ জনবসতি, এটা তোমার 3 নম্বর হবে দুর্গম এলাকাতেও বসতি স্থাপন। 3 নম্বর হচ্ছে স্বাভাবিক বাঁধ, এটা 2 নম্বর বিক্ষিপ্ত বসতি। আর আর্টিজিও কূপ যেটা, এখানে দূষণের মাত্রাটা কম। এই হলো তোমার উত্তর। এরপর দেখো এখানে ইয়েলো পলিশ যেটা বলছে, ইয়েলো পলিশটা হচ্ছে নগর সভ্যতার শুরু। তারপর দেখো 2 নম্বর হচ্ছে বারাণসী, এটা 4 নম্বর হবে ধর্মীয় শহর। তারপর দেখো 3 নম্বর আছে শহরে গঠনে কেন্দ্রের পরিবর্তে অক্ষরের অবস্থান, এখানে বৃত্তকলা মতবাদ। তারপর দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এটা জনবসতিহীন। দেখো কারণ এবং বিবৃতি দিয়েছে, বলছে নদী অববাহিকা অঞ্চলগুলিতে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। কারণ কি? উর্বর পলিসমৃদ্ধ মৃত্তিকার উপরে নির্ভর করে এই ধরনের জনবসতি গড়ে ওঠে। এখানে এ এবং আর সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। এবার দেখো আছে উত্তর গোলার্ধে পর্বতের দক্ষিণ ঢালে অধিক জনবসতি লক্ষ্য করা যায়। কারণ কি? পানীয় জলের উৎসকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে। এখানে এ এবং আর সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। এবার দেখো আছে দুর্গম পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে, এটা সত্য। আবার দেখো বিক্ষিপ্ত জনবসতির প্রধান সুবিধা নিরাপত্তার অভাব, এটা কিন্তু মিথ্যা। এরপর দেখো আছে শহরের কেন্দ্রীয় অঞ্চলে বসবাসযোগ্য ভূমির পরিমাণ সর্বাধিক, এটা কিন্তু মিথ্যা। কিন্তু শহরের কেন্দ্রীয় অঞ্চলে জমির দাম খুব বেশি, এটা কিন্তু সত্য। এবার দেখো এখানে কেস স্টাডি কিছু দিয়েছে, বলছে পৌরবসতির আয়তন বৃদ্ধির কারণ কি? বলছে গ্রামাঞ্চলটা শহরের দিকে পরিব্রাজন। তারপরে প্রধান সড়ক পথের পার্শ্ববর্তী স্থানে গড়ে ওঠে বসতি যে নামে পরিচিত, সেটা হচ্ছে তোমার রিবন, ঠিক আছে। তাহলে এই গেল তোমার আমাদের সাঁতরা পাবলিকেশনের প্রামাণিক মিত্র যে বইটা, সেই প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা। এবার দেখো আমরা পারুল প্রকাশনের বইটা সম্পর্কে আলোচনা করব। এখানে তোমার অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের যে প্রশ্নগুলো আছে। তো দেখো প্রথমে আছে মৌজা মানচিত্রের স্কেল হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। গ্রাম বসতির সর্বাপেক্ষা ক্ষুদ্র প্রশাসনিক ইউনিট হচ্ছে মৌজা। বৃহৎ গ্রামের সুযোগ সুবিধা হলো উর্বর কৃষিক্ষেত্র। দণ্ডাকৃতি বসতি গড়ে ওঠে তোমার সবগুলো নদীর তীরবর্তী অঞ্চলে, সমুদ্র উপকূলবর্তী বরাবর, নদীর স্বাভাবিক বাঁধ বা লেভির ওপরে, সবকটি কিন্তু প্রযোজ্য। এবার দেখো প্রাকৃতিক প্রতিকূলতা রয়েছে এমন স্থানে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। প্রধান রাস্তার দুপাশে যে অপ্রধান রাস্তাগুলি সূক্ষ্ম কোণে পরপর এসে প্রধান রাস্তার সঙ্গে মিলিত হলে বসতিগুলি যে বিশেষ আকৃতি ধারণ করে সেটা হচ্ছে মাছের কাঁটার ন্যায় গোষ্ঠীবদ্ধ। এরপর দেখো দণ্ডাকৃতি বসতি অঞ্চলে ধীরে ধীরে চারপাশে রাস্তা তৈরি হয়ে বসতি গড়ে উঠলে বসতির অপরিবর্তিত আকৃতিটা হচ্ছে তোমার আয়তাকার গোষ্ঠীবদ্ধ। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ হচ্ছে তোমার কুসংস্কার, পুনর্বাসন, দারিদ্র, সবগুলোই প্রযোজ্য। বিভিন্ন দিক থেকে আসা রৈখিক বসতিযুক্ত সড়ক পথ এক স্থানে মিলিত হলে যে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে সেটা হচ্ছে নক্ষত্র আকৃতি। তারপরে দেখো জনসংখ্যা বৃদ্ধি পেয়ে নগরী আকার আয়তনে বৃহৎ আকার ধারণ করলে তাকে বলা হয় মহানগর। একাধিক ছোট বড় পৌরবস্তি এলাকার সঙ্গে যুক্ত মূল নগরের একত্রীভবনকে বলা হয় পৌর মহাপুঞ্জ বা মেগালোপলিস। মহাপৌরপুঞ্জের উদাহরণ হচ্ছে তোমার টোকিও, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, এগুলো সবই। মেগা সিটির উদাহরণ হচ্ছে তোমার মুম্বাই, ঢাকা, নিউ দিল্লি, সবগুলোই। একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে আর্দ্র বিন্দু বসতি বলা হয়। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং ক্ষুদ্র বসতি গ্রামীণ বসতিকে বলে কি? হ্যামলেট। উপকূলস্থ বালিয়াড়ি বরাবর যে প্রকার বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে তোমার রৈখিক বসতি। নেক্সট হচ্ছে তোমার গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কারণ হলো তোমার জল সরবরাহ, সেচ সুবিধা, ভারী শিল্প, জমির প্রাপ্যতা ইত্যাদি। এরপর দেখো আছে ভারতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা ড্যাশ শহরের শ্রেণীভুক্ত, প্রশাসনিক শহরের অন্তর্গত। এরপর দেখো স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে নির্মিত বাসগৃহ সমন্বিত অঞ্চলকে
ড্যাশ বলে, বসতি বলে। অনুর্বর পাহাড়ি অঞ্চলে যেখানে কৃষিকার্যের জন্য সমতল ভূমির অভাব রয়েছে সেখানে ড্যাশ বসতি মানে বিক্ষিপ্ত বসতি দেখা যায়। গ্রামের মাঝে মন্দির, মসজিদ, গির্জা অনেকখানি জায়গা জুড়ে অবস্থান করলে তাকে ঘিরে ড্যাশ বসতি মানে শূন্য গর্ভ আয়তাকার বসতি গড়ে ওঠে। তারপরে দেখা আছে একটি রাস্তার সঙ্গে অপর একটি রাস্তা এসে সমকোণে মিলিত হলে টি আকৃতির গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে। একটি রেখার অনুক্রম গড়ে ওঠা বসতিকে ড্যাশ বলে, দণ্ডাকৃতি বসতি বলে। প্রাচীন নগরী যার ধ্বংসস্তূপ মাটি খুঁড়ে পাওয়া যায় তাকে নেক্রোপলিস বলা হয়। পলিস কথাটির অর্থ হচ্ছে নগরী। একটি সামরিক কেন্দ্রের উদাহরণ হচ্ছে দেরাদুন। একটা সামরিক কেন্দ্রের উদাহরণ হলো দেরাদুন। তারপর দেখো অন্যতম উচ্চশিক্ষা কেন্দ্র হলো তোমার অক্সফোর্ড। শহরের কার্যাবলী যখন নিবিড়তর হয়, বসতির ঘনত্ব ও আয়তন আরও বৃদ্ধি পায়, তখন তাকে নগর বলা হয়। প্রধান শহরকে ঘিরে বা এর অদূরে প্রধান শহরের উপরে চাপ কমাতে যে শহর গড়ে ওঠে তাকে উপনগরী বলা হয়। মূল মহানগরকে ঘিরে এর উপকণ্ঠে অবস্থিত একাধিক পৌরবসতি সম্মিলিত হয়ে বিশাল আয়তন ধারণ করলে তাকে মেগাসিটি বলা হয়। নগরের যে এলাকা মুখ্য বাণিজ্যিক এবং সরকারি কার্যক্রম চলে সেই এলাকাকে বলা হয় সিবিডি। গ্রামীণ বসতিতে যেখানে বাড়িগুলি রাস্তা বা রেল লাইনের পাশে, নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে তোমার রৈখিক জনবসতি গড়ে ওঠে। এবার দেখো এখানে ম্যাচ করতে বলেছে, নদীর বাঁকে গোষ্ঠীবদ্ধ বসতি সেটা হবে 4 নাম্বার উপবৃত্তাকার বসতি। তারপর দেখো কূপ বা গোলদিঘির ধারে যেটা গড়ে উঠছে সেটা 5 নম্বর বৃত্তাকার বসতি। বাজার বা বিক্রয় কেন্দ্রকে গড়ে ওঠে সেটা হচ্ছে তোমার অনুকেন্দ্রিক বসতি। বন্যপ্রাণ অঞ্চলে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে তোমার শুষ্ক বিন্দু বসতি। আর পরিত্যক্ত পলল বেজনী হচ্ছে তো পাখাকৃতি গোষ্ঠীবদ্ধ বসতি। এবার দেখো এখানে সত্য মিথ্যা কিছু আছে, বলছে শহরের তুলনায় গ্রামে পরিবার পিছু জমির পরিমাণটা বেশি। এটা কিন্তু সত্য। শহরের তুলনায় গ্রামে জমির মূল্য অনেক বেশি। শহরের তুলনায় গ্রামে জমির মূল্য, এটা কিন্তু ভুল, কারণ শহরে জমির মূল্য বেশি। তারপরে গ্রাম বসতির কার্যাবলী প্রাথমিকভাবে উৎপাদনমুখী, এটা সত্য। পৌর বসতির কার্যাবলী মূলত পরবর্তী এবং প্রগৌণ, এটাও কিন্তু সত্য। এরপর দেখো এখানে কিছু চিত্র তোমার কারণ দিয়েছে, যেমন ভারতে গ্রাম বসতির কার্যাবলী কৃষিকার্যকে নির্ভর করে গড়ে উঠেছে। এর কারণ কি? ভারতের গ্রামাঞ্চলের মৃত্তিকা উর্বর, এটা কিন্তু সঠিক, দুটোই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো আছে চিত্র দিয়েছে, এখানে কোনটা কি চিত্র, 1, 2, 3, 4, এখানে 4টে চিত্র দেওয়া আছে। এখানে 1 নাম্বার যেটা বিক্ষিপ্ত বসতি, 2 নাম্বার যেটা এটা গোষ্ঠীবদ্ধ বসতি, 3 নাম্বার যেটা এটা দণ্ডাকৃতি বসতি এবং 4 নাম্বার যেটা এটা বর্গাকৃতি বসতি। তাহলে এই গেল তোমার পারুল প্রকাশনীর বইটা সম্পর্কে। এবার দেখো আমাদের রায়ান মার্টিনের যে বই আছে 60-60, এই বইটাতে অনেক প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে স্পেসিফিক কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তাহলে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন গ্রামীণ বসতি কী নামে পরিচিত? হ্যামলেট নামে পরিচিত। ভারতের গ্রামীণ বসতির শাসনতান্ত্রিক দিক থেকে কিসের অন্তর্গত? পঞ্চায়েতের অন্তর্গত। আর পৌর বসতি মিউনিসিপ্যালিটির অন্তর্গত। স্ট্যাটুটারি শহরের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের কম। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলে? প্রাইমেট সিটি বলা হয়। নেক্সট হচ্ছে দেখো এখানে গোষ্ঠীবদ্ধ জনবসতিতে জনসংখ্যা 500 থেকে 1000 জনের বেশি। এরপর দেখো একাধিক রাস্তার সংযোগস্থলে গড়ে ওঠে বর্গ আকৃতির বসতি। বিহারের সরিয়া হলো তোমার দাবা ছকের আকৃতির জনবসতি। এরপর দেখো এখানে তোমার দেওয়া আছে যে নিম্নলিখিত কোনটি গ্রামীণ বসতি জনবসতি গড়ে ওঠার মুখ্য প্রাকৃতিক কারণ? পানীয় জলের পর্যাপ্ত যোগান। এবার দেখো এখানে কিছু তোমার দেখা যাচ্ছে নদী অববাহিকার প্লাবনভূমিতে কোন ধরনের বসতি বিস্তার লাভ করে? শুষ্ক বিন্দু বসতি। নেক্সট হচ্ছে দেখো শহর বা নগর গঠনের আদি পর্বকে কি বলা হয়? ইওলোপলিস। নেক্সট হচ্ছে তোমার পলিস কথাটার অর্থ হচ্ছে নগর। তারপর দেখো আছে নগরায়নের সর্বশেষ পর্যায়ে উৎপন্ন নগরকে কি বলা হয়? নিরানোপলিস বলা হয়। এরপর দেখো নিচের কোন শহরটি শিল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? জামশেদপুর। নেক্সট দেখো আচ্ছা নিম্নলিখিত কোনটি গ্রামীণ বসতির সমস্যা? যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, এটা কিন্তু গ্রামীণ বসতির একটা সমস্যা। এবার দেখো এখানে শূন্যস্থান পূরণ হয়েছে। গ্রিকরা পৃথিবীকে ড্যাশ বলে সম্বোধন করেছেন? একোমেন বলে। ভারতের উত্তর পূর্বে পার্বত্য অঞ্চলে ড্যাশ বসতি গড়ে উঠেছে? বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে। তারপরে সেন্সাস টাউনের জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের বেশি। কনারবেশন শব্দের অর্থ কি? পৌরপুঞ্জ। হিমালয়ের কুলু উপত্যকায় ঝর্ণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ড্যাশ বসতি? এককেন্দ্রিক বসতি। এরপর দেখো এখানে আছে গ্রামীণ বসতিতে যেখানে বাড়িগুলোর রাস্তা
রেল লাইনের পাশে নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে ড্যাশ প্যাটার্নের জনবসতি দেখা যায়, রৈখিক প্যাটার্নের জনবসতি দেখা যায়। এরপর দেখো এখানে একটি পুষ্করিণীকে কেন্দ্র করে ড্যাশ বসতি গড়ে ওঠে, আর্দ্রবিন্দু বসতি গড়ে উঠেছে। তারপরে লুই ম্যাকাফোর্ড প্রতিটি শহরের বিবর্তনকে ড্যাশটি অবস্থা বা পর্যায়ের অন্তর্ভুক্ত করেছেন। এটা কটা হয় বলতো? 6টা পর্যায়ের অন্তর্ভুক্ত করেছেন। তাহলে দেখো এই আমি যতটা পারলাম আমি তোমাদের সঙ্গে এই জনবসতির ওপরে তোমার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।